জাতীয় সংসদে কোণঠাসা রাজনীতিবিদ সহ অন্যান্য পেশাজীবীরা রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জ হতে পারেন সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী সংসদ সদস্যরা। প্রথমবার তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করলেন ধর্ম ও শিক্ষা বিষয়ক সভায়। ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা। নাব্য সংকটে বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নৌবন্দর, চালকের অভাবে নেত্রকোনায় নষ্ট হচ্ছে কোটি টাকার দুটি রেস্কিউ বোট। সুপ্রিম কোর্টের রায় শুল্ক বাতিল হওয়া $175 বিলিয়ন ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। একদিনের ব্যবধানে 10 থেকে বাড়িয়ে 15% সম্পূরক শুল্ক আরোপ। শিগগিরই জাতীয় দলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। দলের স্বার্থ সবার আগে বিবেচনা করবে বিসিবি, জানালেন ফারুক আহমেদ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে মিজান সিনজুথিকা। জাতীয় সংসদের দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। ক্রমেই কোণঠাসা হয়ে উঠছেন রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। দেশের প্রয়োজনে এই অবস্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। সংকট উত্তরণে দরকার শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন। বিস্তারিত নাইম কামালের প্রতিবেদনে। দিন যত যাচ্ছে ততই ভারসাম্য হারাচ্ছে জাতীয় সংসদ, যার পূর্ণ দখল নিতে যেন মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। অতীতের সংসদের দিকে তাকালে তার একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি খুব একটা। তথ্য বলছে, স্বাধীনতার পর 1973 সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর 18% ছিলেন ব্যবসায়ী। এরপর 1991 সালে সংসদে সেই সংখ্যা দাঁড়ায় দ্বিগুণেরও বেশি। তখন পর্যন্ত সংসদে রাজনীতিবিদ, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষের একটা ভারসাম্য থাকলেও সময় যত গড়িয়েছে ততই এই সংখ্যা বেড়েছে। সবশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন 59%-এর বেশি ব্যবসায়ী। এর মধ্যে বিএনপির 209 জনের মধ্যে ব্যবসায়ী রয়েছেন 145 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 69%। জামায়াতের 68 জনের মধ্যে ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন 20 জন, যা দলের মোট জয়ী প্রার্থীর 29%। এনসিপির 6 জনের মধ্যে 2 জন এবং স্বতন্ত্রদের মধ্যে নির্বাচিত হয়েছেন 9 ব্যবসায়ী। দেশের অর্থনীতির এই ক্রান্তি লগ্নে ব্যবসায়ী নির্ভর সংসদের সংকট থেকে উত্তরণে খুব একটা সুযোগ নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই অর্থনীতি বিশ্লেষক বলছেন, রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জই হবেন ব্যবসায়ী সাংসদরা। যে দেশে রাজস্ব আয় কম, যে দেশে কর জিডিপি অনুপাত কম, সে দেশে যদি আইন প্রণেতা ব্যবসায়ীরা আইন প্রণয়ন করে তাহলে তো রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা আমি দেখছি না। কারণ ব্যবসায়ীরা চাইবে কর অব্যাহতি। বর্তমান সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ যে ব্যবসায়ীদেরকে দাবি দেওয়া উপেক্ষা করে, ব্যবসায়ীদের চাওয়াকে উপেক্ষা করে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, কর অব্যাহতি কমানো। কারণ বারবার কর অব্যাহতি দেওয়া বাংলাদেশের অর্থনীতির পক্ষে আর সম্ভব না। একই কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। একই সাথে সংকট থেকে সাময়িক মুক্তি পেতে শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের পরামর্শ তার। বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, বিশ্বের মধ্যে 30-35তম অর্থনীতির দেশ। অতএব সেই ক্ষেত্রে এই বোর্ডটা কিভাবে গঠন করা যায়, সেই জায়গায় অর্থনীতির যে কোনো ধরনের রাষ্ট্রের এই বড় ধরনের সিদ্ধান্তগুলো আলোচনা করে যদি প্রধানমন্ত্রী মহোদয়কে দেন, তাহলে কিন্তু সেই জায়গাগুলো আরও সুন্দর হয়। ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদ, সংসদ হবে জনতার, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। নতুন এ সংসদের প্রায় 60% ব্যবসায়ী সাংসদ, যেমন চ্যালেঞ্জের তেমনি সম্ভাবনার। তাদের ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজস্ব কাঠামো সহজ, স্বচ্ছ এবং বিনিয়োগ বান্ধব করা গেলে আয় বাড়ানো সম্ভব। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্বার্থের সংঘাত এড়িয়ে ন্যায়সঙ্গত করনীতি ও কঠোর বাস্তবায়ন করা না গেলে লক্ষ্য পূরণ হবে কঠিন। এখন দেখার বিষয়, ব্যবসায়ীরা নিজেদের স্বার্থকে পাশে রেখে রাষ্ট্রের স্বার্থকে কতটা গুরুত্ব দেবেন। নাইম কামাল, এখন, ঢাকা। শনিবার ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে প্রাথমিক আলোচনা করেছেন তিনি। বেকার সমস্যা সমাধান সহ প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত শুনেছেন প্রধানমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানানো হয়। বিস্তারিত প্রতিবেদনে।
সরকারি কাজে গতি বাড়াতে ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা আগেই দিয়েছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন তিনি। সকাল 10টার পরপরই কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কার্যালয় চত্বরে একটি ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। কার্যালয়ে ধর্মীয় সম্প্রীতি বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়া হবে। কর্মদিবস হিসাবে তিনি কাজ করলেও আজকে কিন্তু ছুটির দিন ছিল। এই দিবসেও তিনি কাজ করেছেন। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কী কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট যারা মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন, ওনারা ওনাদের মূল্যবান মতামত প্রদান করেছেন এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের ভিতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এই রাষ্ট্র ব্যবস্থা, জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাল্লাহ। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান বিষয়ক আরেকটি বৈঠক হয়। বৈঠকে শিক্ষাকে আনন্দমুখর ও কর্মমুখী করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া এদিন তেজগাঁও কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান। সাব্বির রোজ, এখন, ঢাকা। নাব্য সংকট আর নদীর বুকে জেগে ওঠা চরের কারণে কার্যত বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নদী বন্দর। নদীর পানি কমে যাওয়ায় বড় নৌযান এখন আর সহজে ভিড়তে পারছে না ঘাটে। ফলে পণ্য আনা নেওয়ায় তৈরি হয়েছে চরম দুর্ভোগ। বিস্তারিত মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে। 2015 সালে 100 বছরের ঐতিহ্যবাহী ফরিদপুর সিএনপি ঘাটকে নদীবন্দর ঘোষণা করা হয়। পরে 2017 সালে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় বন্দরটি। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সহ বিভিন্ন জেলার সাথে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি 2025-26 অর্থ বছরে বন্দরটি 2 কোটি 85 লাখ টাকার চুক্তিতে ইজারা দেওয়া হয় মেসার্স মুজিবুর রহমানকে। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি হলেও শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় ডুবোচর ও নদীর নাব্য সংকটে নৌযান চলাচল বাধাগ্রস্ত হয়। তাই বন্দরের প্রতি সরকারের নজর ফেরানোর দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এটা মনে করেন সরকার ইচ্ছে করলে পারে, আসলে কোনো ব্যবস্থা এ পর্যন্ত কেউই নিতেছে না। এই নদীতে ডেজার ছাড়া না কাটা পর্যন্ত বন্দর ঘোষণা একবার করতে হয় নাই, এখনো তো সেই পরিস্থিতির মোকাবেলায় আছে। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীরা বলছেন, সরাসরি নৌযান ঘাটে না এসে মাঝ নদীতে নোঙর করে পণ্য ছোট নৌকায় আনতে হচ্ছে বন্দরে। এতে সময় ও খরচ দুটিই বেড়েছে কয়েক গুণ। নদীতে পানি থাকে না 4 মাসের মতো। এখন ওই মনে করেন মাল সমস্ত ট্রলার জাহাজগুলো ঠেকে যাচ্ছে, এই জন্য আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। মালামাল মনে করেন কেটে কেটে নিয়ে আসতে হয় অন্য অন্য জায়গা থেকে। আপনার লেবার, আপনার ব্যবসায় যারা আছে তাদের হয়তো অনেক দিক দিয়ে সমস্যা হয়। বিআইডব্লিউটিএ জানায়, চাহিদা অনুপাতে ড্রেজিং না হওয়ায় নদীর নাব্যতা কম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় চেষ্টা চলছে এর নাব্যতা ফিরিয়ে আনার। আমরা অলরেডি বিএডব্লিউটিএ থেকে 4টি ড্রেজার এখানে এনে খনন শুরু করেছি। অলরেডি এখানে 23 কিলোমিটার জায়গায় আমাদের ডুবোচর জেগে উঠেছে, যেটা আমরা দ্রুত নাব্যতা নিরসনের জন্য আমরা অলরেডি 6 কিলোমিটার আমরা ড্রেজিং করে নাব্যতা সংকট নিরসন করে ফেলেছি। এদিকে জেলা প্রশাসন জানায়, এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বন্দরের সমস্যার কথা জানানো হয়েছে বিআইডব্লিউটিএ-কে। আমাদের যে নৌ চ্যানেল সেটি বিভিন্ন জায়গায় ভরাট হয়ে যাওয়ার কারণে নৌ চলাচলের যে স্বাভাবিকতা সে নষ্ট হচ্ছে এবং আমরা ইতিমধ্যে বলেছি বিআইডব্লিউটি ড্রেজিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। তা না হলে অর্থনৈতিকভাবে আরও ক্ষতির মুখে পড়বে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। এখন ফরিদপুর।
নেত্রকোনা চালকের অভাবে 2 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার 2টি রেস্কিউ বোট। খোলা আকাশের নিচে পড়ে থাকা আধুনিক সুবিধা সম্পন্ন বোটগুলোর যন্ত্রাংশ থেকে শুরু করে সবকিছুই চুরি হচ্ছে। তবে প্রশাসনের দাবি, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় চালক থেকে শুরু করে কোনো গার্ড কোনো কিছুই দেয়া যাচ্ছে না। বিস্তারিত রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। নদী ও হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও বন্যায় প্লাবিত হয় জেলার বেশিরভাগ উপজেলা। বানের পানিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার নিচু এলাকার বাসিন্দাদের। বানবাসীদের উদ্ধারে 2022 ও 23 সালে 2টি আধুনিক মাল্টিপারপাস রেস্কিউ বোট দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। তবে উদ্ধার কাজের জন্য দেয়া সেই বোট এখন নিজেই পড়ে আছে উদ্ধারের অপেক্ষায়। জেলার ঠাকুরকোনা কংস নদীর উঁচু তীরে পড়ে আছে নেত্রকোনা বিদিশিরি 1 ও 2 নামে 2টি আধুনিক রেস্কিউ বোট। চালক কিংবা নিরাপত্তা কর্মী না থাকায় বোট 2টি যেন এখন স্থানীয় চোর ও মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। ইতিমধ্যে চুরি হয়েছে মূল্যবান বিভিন্ন সামগ্রী। খেয়াল দৃষ্টি নাই, কিছু নাই, এই ডেনেগা এই ডেনেগা, একবার নিয়ে শুনছি ব্যাটারি নিচে গা, কারণ এখন মাটি খাইতেছে। এটারে অবস্থা ভালো নয়, এটা অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, এটা তো জনগণের পাবলিকের এটা ক্ষতি হইতেছে। সরকারি বুটগুলো এখানে যে অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাদের এইগুলো তোয়ার কারণে আমরা খেলতে পারি না এবং অনেক সমস্যা হয়। এটি এনে পড়ে রয়েছে, এটি তো নষ্টই হইতে যায়, এটি জনগণের কোনো কাজে আসে না। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চালক ও গার্ড নেই বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আর জেলা প্রশাসক বলছে বোট 2টি সচলের জন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করার জন্য যদি গভর্নমেন্ট 2 বছর তার মধ্যে থেকে আমাদের দেওয়া হয়, লোক দেওয়া হয়, আবার পুনরায় সচল করা হবে। অধিদপ্তরের সাথে যোগাযোগ করছি যে এতে জ্বালানি এবং তেলে আমরা সংস্থান করার চেষ্টা করছি। এটা অব্যাহত আছে কার্যক্রম, আমরা এটা পেলে হয়তো সচল হবে। জানমালের নিরাপত্তায় দ্রুতই বোটগুলো সচল হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক, শ্রমিক সহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। চাঁদা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কালা রাসেল বাহিনী। অভিযোগ অভিযুক্তদের শনিবার রাত 10টার দিকে এ ঘটনার পর হামলার বিচার সহ চাঁদাবাজি ও ছিনতাই বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এমব্রয়ডারি কারখানাগুলো থেকে নিয়মিত চাঁদা তুলছে চিহ্নিত সন্ত্রাসীরা। শনিবার এমব্রয়ডারি মালিক সমিতির নেতা মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় চাঁদা আনতে গেলে তিনি দ্রুত অস্বীকৃতি জানান। পরে কালা রাসেলের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। হামলায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁর হাট বাজারে গত সপ্তাহের তুলনায় আমনের ধানের দাম 50 টাকা কমে মন প্রতি 1150 টাকা হয়েছে। এছাড়া সুগন্ধি ধান 50 টাকা বেড়ে 2800 টাকা বিক্রি হচ্ছে। ধানের দামের আরও খবর জানাতে নওগাঁর মহাদেবপুরের চক গৌরী হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম কমার পরে এখন যে মূল্যে বিক্রি হচ্ছে তার স্বাভাবিক কিনা, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি যে অনেক আগেই আমন ধান কাটামাড়াই শেষ হয়েছে এবং কৃষকদের ঘরে এইসব ধানের পরিমাণও কমে এসেছে। তবে ধানের পরিমাণ কমে আসলেও কৃষকরা আসলে এখনো ন্যায্য মূল্য তারা পাননি। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগড়ি হাটে। এই হাটটি ভোরের আলো ফোটার পরে শুরু হয়। গত এক সপ্তাহ আগেও এই হাটে ধানের দাম ছিল, মোটা ধানের দাম ছিল 1200 টাকা। তবে আজ 50 টাকা কমে এখানে 1150 টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে 50 টাকা পর্যন্ত ধানের দাম কমেছে। আর ধানের দাম কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা
বলছেন যে এই আমন মৌসুমে এবার কিছুটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, যার কারণে আসলে প্রতি বিঘাতে তারা 16 থেকে 17 মণ পর্যন্ত ধানের ফলন পেয়েছিল এবং ধানের আবাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটাও তুলনামূলক বেশি ছিল, কারণ প্রাকৃতিক দুর্যোগ এবং কীটনাশক প্রয়োগ করতে হয়েছিল, যার কারণে বলা যায় যে প্রতি বিঘাতে প্রায় 15 থেকে 16 হাজার পর্যন্ত তাদের এই আমন ধানের উৎপাদন খরচ পড়েছিল। অর্থাৎ ধানের উৎপাদন খরচ বেশি পড়েছিল, কিন্তু সে তুলনায় এখন পর্যন্ত তারা ধানের দাম পান নাই। অর্থাৎ এখন যেহেতু 1150 টাকা মণ দরে তারা বিক্রি করছেন, কিছুদিন আগে অর্থাৎ প্রায় 1.5 মাস আগে প্রায় 1050 টাকা ছিল। অর্থাৎ দফায় দফায় বেড়ে সর্বোচ্চ 1220 টাকা পর্যন্ত ছিল, এখন সেটা কমে আবার 1150 টাকা মণ দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই দামে বা 1150 বা 1250 টাকা মণ দরে বিক্রি করে আসলে তাদের সুবিধা হচ্ছিল না। তারা বলছিল যে যদি 1300 টাকার উপর যদি ধানের মণ তারা বিক্রি করতে পারতেন তাহলে তাদের অনেকটাই সুবিধা হতো, কারণ এখন আমন মৌসুমে যে ধান তাদের ঘরে ছিল এখন প্রায় শেষ মৌসুম এবং তারা এই সব ধান বিক্রি করে এখন ইরিবোর ধান আবাদের প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। তারা আরো বলছেন যে ব্যবসায়ীদের আসলে সিন্ডিকেট, এখানে একটি কোম্পানি রয়েছে, স্থানীয় কোম্পানি সরস্বতীপুর হাটে এশিয়া একটি কোম্পানি রয়েছে, মূলত এই আশপাশে যেসব ধান রয়েছে বড় একটি যোগান দেওয়া হয় এই কোম্পানিতে। আমি কোম্পানির যে প্রতিনিধি বা এজেন্ট রয়েছেন তার সঙ্গেও কথা বলেছি, তিনি বলেছেন যে আজ তাদের 1150 টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার কারণে তারা কৃষকদের কাছে সেই দরেই তারা বিক্রি করছেন। আমি দেখেছি যে অনেক কৃষক 1170 টাকা পর্যন্ত দরদাম করে, যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে হাস্কিং মিল, তাদের কাছে 1170 টাকা পর্যন্ত দরদাম করে বিক্রি করে তাদের চাটিতে যেখানে ধানের স্তূপ করে রাখা সেখানে বিক্রি করে ধান নিয়ে আসার পর ঢালার পর দেখা যাচ্ছে যে 1150 টাকা মণ দরে আবার তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ 20 টাকা মণে যারা হাস্কিং মিল ব্যবসায়ী রয়েছেন তারা আসলে এই 20 টাকা কমে 1150 টাকা মণ তাদেরকে দেওয়া হচ্ছে। এ নিয়ে আসলে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আমি দেখেছি। তবে এই যে ধানের দর দাম কখনো বাড়ছে বা কখনো কমছে, এটি ব্যবসায়ীদের এবং কোম্পানির সিন্ডিকেট দাবি করছেন, যার কারণে কৃষকরা আসলে ধানের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। আর সুগন্ধি ধানের কথা যদি বলি যে এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে 2800 থেকে 2900 টাকা মণ পর্যন্ত তারা বিক্রি করছেন। এই মৌসুমে আসলে এই সুগন্ধি বা চিকন জাতের ধান যারা করছেন সেসব কৃষক কিছুটা লাভবান হচ্ছেন। আর যেই মোটা ধান আরেকটি রয়েছে যেটা হচ্ছে সুমন, সেই সুমন ধানও 1150 টাকা মণ বিক্রি হচ্ছে এবং বিআর 49 ধানও বিক্রি হচ্ছে 1250 টাকা মণ দরে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁয় দাম কমেছে আমন ধানের, সে খবর জানাচ্ছিলেন আব্বাস আলী। যশোরে বাড়ছে কুলের চাষ। সহজ চাষ পদ্ধতি ও রোগবালাই কম হওয়ায় বাণিজ্যিকভাবে প্রতি বছরই বাড়ছে চাষের পরিমাণ। চলতি বছর 550 হেক্টর জমির গাছ থেকে প্রায় 36 কোটি টাকার কুল বিক্রির আশা কৃষি বিভাগের। রিপন হোসেনের পাঠানো তথ্য ও এনামুল হকের ছবিতে দেখুন বিস্তারিত। গাছে গাছে নানা জাতের কুল, পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে বাহারি ফল। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজার। যশোরের মনিরামপুরের মুজগুন্নি গ্রামের আব্দুল করিম 2015 সালে মাত্র 1 বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। ফলন ভালো হওয়ায় পরবর্তীতে বাড়িয়েছেন চাষের পরিমাণ। চলতি বছর 15 বিঘা জমির গাছে ধরেছে ফলন। 15 লাখ টাকা খরচ করে 30 থেকে 35 লাখ টাকার কুল বিক্রির আশা করছেন তিনি। তার মতো অনেকেই কুল চাষ করে হচ্ছেন স্বাবলম্বী। প্রচুর চাহিদা, এমন কোনো দিন নাই যে আমরা 50 মণ 100 মণ 150 মণ পর্যন্ত আমরা ফল উঠাচ্ছি, মার্কেটে ভালো বিক্রি হচ্ছে। এই কুল চাষে আমরা খুবই স্বাবলম্বী হয়েছি। কেউ চাষ করতে চায়, সে চাষ করে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা। স্থানীয় বাজারে কাশ্মীরি আপেল, বলসুন্দরী ও থাই আপেল সহ বিভিন্ন জাতের কুল বিক্রি হচ্ছে প্রকারভেদে 40 থেকে 100 টাকা কেজি দরে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দামও ভালো পাইছি, অতিরিক্ত ফলন হয়েছে। 130 টাকায় বেচতে, এখন একটু 70-80। ফলন হিসেবে দাম কম হইলেও প্রচুর লাভবান। সহজ চাষ পদ্ধতি ও রোগের উপক্রম কম হওয়ায় কৃষকদের বাড়ছে আগ্রহ, এমনটাই বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। কুলের চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে। আমরা আশাবাদী এরকম কুলের যদি বৃদ্ধি পায় আমাদের দেশের চাহিদা মিটে আমরা কিন্তু বিদেশে এটা রপ্তানির সুযোগ তৈরি হবে।
চলতি বছর জেলায় 550 হেক্টর জমির আবাদ থেকে 7,500 টন কুল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এখন যশোর। রাজধানীতে ঈদের কেনাকাটা জমে না উঠলেও মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়ছে। রমজানের শেষের দিকে ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে কেনাকাটা সারছেন। তবে আমদানি পোশাকের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিছুটা আগে ভাগেই রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে অনেকেই আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং মলে ইফতারের পর বাড়ছে মানুষের সমাগম, চলছে বেচা কিনাও। যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান মূলত তাদের আনাগোনাই মার্কেটগুলোতে। তবে সবাই যে কেনাকাটা করছেন তা নয়, কেউ কেউ পছন্দ করে রাখছেন কিনবেন পরে। শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি, পাশাপাশি মেয়েদের 3 পিস, সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কারুকার্যের ড্রেস। সুতি, কাতান, মসলিন পোশাকেরও কাটতিও ভালো। পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি। ক্রেতারা জানান পোশাকের দাম এবার একটু বেশি। নতুনত্ব এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে, যেমন কিছু কাপড় আছে আপনার চায়না থেকে ইম্পোর্ট হয়েছে, এগুলো কাপড় আছে। একটু আগেই কেনাকাটা শুরু করলাম, এই কারণে গত বছর কিনতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, লাস্টে গিয়ে দেখি যে প্রোডাক্ট শেষ হয়ে গেছে। ছেলে মেয়ে নিজের জন্য আর ওয়াইফের জন্য কিনলাম। বিক্রেতারা বলছেন আমদানি করা পোশাকের দাম কিছুটা বেশি, তবে এবার প্রথম থেকেই ভালো সাড়া মিলছে। আগামী সপ্তাহ থেকে বাড়বে বিক্রি। লাস্টে যে আসতে চায় না তারা একটু আগে আসতেছে, তাদের কাছে আমরা বিক্রি করতেছি। জ্যাক এন্ড জনস আছে, আমেরিকান ইগল আছে, লিভাইস আছে। বডি মিস্টের সাথে এয়ার ফ্রেশনার ফ্রি রয়েছে। আলহামদুলিল্লাহ যা সেল হচ্ছে এর থেকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সামনে শুক্রবার থেকে আশা করা যায় আর কি মোটামুটি ভালো হয়ে যাবে। অন্য বছরের তুলনায় এখন পর্যন্ত ভালো আছে। রমজানে সাধারণত শপিং মলগুলো মধ্যরাত অবধি খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে মার্কেটগুলোতে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রমজানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের ইফতার আয়োজনে কোনো কমতি রাখেনি নেপাল। রাজধানী কাঠমান্ডু শহরের পর্যটন এলাকায় প্রতিদিন শত শত রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করছে স্থানীয় নেপালিরা। আয়োজকরা বলছেন মুসলিম ঐক্যের বার্তা নিয়ে প্রায় 1 দশক ধরে চলছে এই উদ্যোগ। নেপাল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। হিমালয় কন্যা নেপালের মোট জনসংখ্যার 80%-এরও বেশি হিন্দু ধর্মাবলম্বী। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বসবাস 5%-এরও কম। তবে রমজানে রাজধানী কাঠমান্ডু শহরে দেখা গেল ভিন্ন চিত্র। পর্যটকদের কাছে সুপরিচিত এলাকা থামেলে ইফতার আয়োজনে মিলিত হয়েছেন শত শত রোজাদার। মূলত এটি কাঠমান্ডু শহরের ঐতিহাসিক এলাকা মুসলিম টোল। কয়েক শতাব্দী ধরে মুসলমান সম্প্রদায় এখানে বসবাস করেন। পাওয়া যায় হালাল খাবার, মাংস, আছে প্রার্থনার জন্য মসজিদ। एवरी ईयर यहाँ पे इफ्तार का प्रोग्राम होता है जिसमें आपको बहुत सारे लोग आते हैं। जैसे कि अब कितने लोगों को घर जाने नहीं मिलता है, कितने लोगों को लेट हो जाता है, उन लोगों के लिए हमने यहाँ पे इफ्तार का प्रोग्राम करते हैं। ये प्रोग्राम आज से करीबन 8 से 10 साल पहले से ये चीज़ चलते बर आ रहा है। 100% হালাল খাবার পাওয়া যায়, বাংলাদেশি সহ চাইনিজ খাবার পাবেন, নেপালি খাবার পাবেন, বিভিন্ন আইটেমের খাবার পাবেন। স্থানীয় নেপালিরা রোজাদারদের জন্য প্রায় 1 দশক ধরে এখানে ইফতারের আয়োজন করছেন। ছোট বড় সবাই সম্মিলিতভাবে এই কাজে শরিক হন। প্রতিদিন গড়ে ইফতার করেন 3 থেকে 400 রোজাদার। সংখ্যায় বাংলাদেশিরাই বেশি। এখানে যে আপনার মেনটেন করে মানুষের অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো, ভদ্রতা এবং খাবারের মানও ভালো। আজকে 10 দিন ধরে মানে প্রথম থেকেই যাই ইফতারি করতেছে, মানে যে ইফতারি করলে মনে হয় যে ঘরোয়া পরিবেশটা ফিল করতেছে, যে দেশের বাইরে আছে যে এই জিনিসটা যা মনে হয় না। হিন্দু প্রধান দেশে মুসলমানদের জন্য স্থানীয়দের এমন আয়োজন রমজানকে যেমন মহিমান্বিত করছে, তেমনি স্থাপন করছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নজির। কামরুল হাসান জনি, এখন, কাঠমান্ডু, নেপাল।
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে একটি সংগঠনের উদ্যোগে ইফতার ও তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে শহরটির বসবাসরত মুসল্লিরা। এছাড়া সংগঠনের উদ্যোগে রমজানে প্রায় 2000 মানুষকে দেয়া হচ্ছে বিনামূল্যে ইফতার। অর্ণপ্রসাদের প্রতিবেদন। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের মূল সড়ক এটি। রমজানে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে তারাবির নামাজ আদায় করছেন মুসল্লিরা। শুধু নামাজই নয়, সারাদিনের রোজা শেষে ইফতারেও সমবেত আগতরা। সিয়াম সাধনার এই মাসটিতে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে থাকা মুসল্লিদের একত্রিত করতে এই অনন্য উদ্যোগ হাতে নিয়েছে একটি সংগঠন। রমজানে এখানে প্রায় 2000 মুসল্লিকে বিনামূল্যে দেয়া হয় ইফতার। We're grateful to the city of New York who provided another permit. Another time they haven't shut me down yet. We're still going strong, alhamdulillah. এবার পঞ্চমবারের মতো টাইমস স্কোয়ারে নামাজ ও ইফতারের আয়োজন করেছে সংগঠনটি। শুধু মুসলিমরাই নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও এখানে ইফতারের জন্য স্বাগত জানানো হয়। To be able to come here, feed people, especially if anyone is homeless, they can come here and get a free meal. You don't have to be Muslim to eat. We break bread, we share bread, and we share good vibes. And আয়োজকদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে আরও বেশি সংখ্যক মুসল্লি অংশ নেবেন তাদের আয়োজনে। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। রোজার শুরুতে সাগরকন্যা জেলা পটুয়াখালীতে বেড়েছে প্রসাধনী বিক্রি। দোকানগুলোতে বাড়ছে ভিড়। ক্রেতাদের পছন্দ হিসেবে পরিচিত পেয়েছে দেশীয় পণ্যের ব্র্যান্ডগুলো। দোকানে দোকানে চলছে বেচাকেনা। জসিম পারভেজের তথ্য ছবিতে প্রতিবেদন। তিন 3221 বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জেলা আধুনিক শহরে পরিণত হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের কেনাকাটায় জমে উঠেছে সকল প্রসাধনী বাজার। পৌর শহরের নিউ মার্কেট, সদর রোড মার্কেট ও সুপার শপ সহ জেলার 8টি উপজেলার দোকানগুলোতে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের তুলনায় এবারে দেশি পণ্যের চাহিদা বেশি। ছোটবেলা থেকে যখন ব্যবহার করছি, ছোটবেলা থেকে মমতাজের জিনিসগুলো ব্যবহার করি। দেশীয় পণ্য দুই হচ্ছে গুণগুণ ভালো। আমার পরিচিত যারা আছে তারা সবাই এটাকে সাজেস্ট করছে যে মমতাজের প্রোডাক্টটা ভালো। ব্যবসায়ীরা বলছেন ঈদকে কেন্দ্র করে মেহেদি, লিপস্টিক, ফেস ওয়াশ সহ সব ধরনের প্রসাধনী সাশ্রয়ী দাম ও মান ভালো থাকায় বাড়ছে বিক্রি। সব প্রোডাক্টই বেসিক্যালি খুব ভালো। তার ভিতরে আপনার ফেস ওয়াশ, মেহেদি, তারপরে স্ক্রাব। মমতাজের প্রোডাক্ট দেশি হিসেবে খুব ভালো চলে। সবাই মোটামুটি অনেক আস্থা নিয়েই প্রোডাক্টটা ক্রয় করে। দেশীয় প্রসাধন সামগ্রীর গুণগত মান ধরে রাখলে এর চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন পটুয়াখালী। একদিনের মাথায় বিশ্বব্যাপী পণ্যে সম্পূরক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% ধার্যের ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক এক্স বার্তায় ঘোষণা দেন তিনি। এর আগে গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর আরোপ করা হয় শুল্ক বাতিল করে রায় দেয়। তৎক্ষণাৎ এটিকে হতাশাজনক উল্লেখ করে পাল্টা 1974 সালের বাণিজ্য আইনের অধীনে বিশ্বব্যাপী পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এই বিধানের আওতায় 150 দিনের জন্য যে কোনো দেশের পণ্যের সর্বোচ্চ 15% শুল্ক আরোপের ক্ষমতা আছে মার্কিন প্রেসিডেন্টের। সুপ্রিম কোর্টের শুল্ক বাতিলের সিদ্ধান্তে বিপাকে ট্রাম্প প্রশাসন। রায়ের ফলে এখন পর্যন্ত শুল্ক বাবদ আদায় করা $175 বিলিয়ন ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে। এরই মধ্যে অর্থ ফেরত পেতে মুখিয়ে আছে বহু প্রতিষ্ঠান। আইনজীবীদের অভিমত, ধারাবাহিকভাবে এসব অর্থ ফেরত পাবেন আমদানিকারকরা। বাকিটা জানাবেন সতীর্থ কর্মকার। যে শুল্ক নীতির জন্য দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবার সেই শুল্কই বড় ধাক্কা হয়ে আসছে বর্তমান প্রশাসনের জন্য। শুক্রবার ট্রাম্পের সম্পূরক শুল্ককে বৈধ ঘোষণা করে রায় দেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায়ে অসন্তুষ্ট খোদ মার্কিন উদ্যোক্তারা। তারা বলছেন, ট্রাম্পের সম্পূরক শুল্কের কারণে মার্কিন মুলুকে বিভিন্ন পণ্যের উৎপাদন বাড়ানো এবং অন্তত $20 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছিল। আদালতের রায়ে যা এখন অনিশ্চয়তার মুখে। There's been a tremendous amount of manufacturing onshoring. There's been $20 trillion of commitments that are coming into the country. I think it's going to be reversed in a certain fashion. I think
এছাড়াও আদালতের রায় আসার আগ পর্যন্ত আদায় করা প্রায় $175 বিলিয়ন বেশি শুল্ক কিভাবে ফেরত দেবে ট্রাম্প প্রশাসন তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। আপাতত ট্রাম্পের শুল্ক মামলাটি আন্তর্জাতিক বাণিজ্য আদালতে পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মামলা আদালতে উঠলে কোম্পানিগুলো তাদের দেয়া শুল্কের অর্থ ফেরত পেতে উঠে পড়ে লাগবে। অর্থনীতিবিদরা ধারণা করছেন, সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের পাল্টা শুল্ক বাতিল হলেও যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে এর প্রভাব পড়বে না। যুক্তরাজ্য আর ভারতের সঙ্গে চুক্তি বহাল থাকবে এমনটা বলা হলেও এগুলোর ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে কিছুটা ইতিবাচক খবর মিলেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। রায় ঘোষণার পর অ্যালফাবেটের শেয়ার বেড়েছে 3.74% পর্যন্ত, আর 2.5% বেড়েছে অ্যামাজনের শেয়ার দর। এছাড়াও এনভিডিয়া, অ্যাপল এবং মেটার শেয়ারের দাম বেড়েছে 1%-এরও বেশি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যেই ইরানে ফের সরকার বিরোধী বিক্ষোভ করেছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গেল জানুয়ারিতে গণবিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের স্মরণে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বিবিসির তথ্য, শনিবার তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিলে খামেনি সমর্থকদের সঙ্গে তাদের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এছাড়াও অবস্থান কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকার বিরোধী সমাবেশের খবর পাওয়া গেছে উত্তর পূর্বাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিবিসি জানিয়েছে, সরকারের বিধি নিষেধের কারণে এসব কর্মসূচির বিস্তারিত তথ্য ও ছবি পাচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম। এমন একটি সময় এই বিক্ষোভ হলো যখন পরমাণু ইস্যুতে চুক্তি করতে ইরানকে ক্রমাগত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রতিদিনই ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। পাকিস্তানের পাঞ্জাবে পুলিশের বিশেষায়িত বাহিনী সিসিডি গঠনের 1 বছর না পেরোতেই বন্দুকযুদ্ধে প্রাণহানির সংখ্যা 900 ছাড়িয়েছে। দেশটির মানবাধিকার সংগঠন HRCP জানায়, সন্দেহভাজনদের আটক বা আদালতে সোপর্দ না করে বন্দুকযুদ্ধের নাটক সাজাচ্ছে সিসিডি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দাবি, বাহিনীটি গঠনের পর উল্লেখযোগ্য হারে কমেছে অপরাধের সংখ্যা। বিস্তারিত অর্ণপ্রসাদের প্রতিবেদনে। গত বছরের এপ্রিলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দুর্ধর্ষ অপরাধী ও আন্তজেলা গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে গঠন করা হয় বিশেষায়িত বাহিনী সিসিডি। কিন্তু বাহিনীটি গঠনের 1 বছর না পেরোতেই প্রদেশটিতে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুকযুদ্ধে প্রাণহানির সংখ্যা। সম্প্রতি হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তানের বরাতে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। মানবাধিকার সংস্থাটি জানায়, গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 670টি বন্দুকযুদ্ধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এতে প্রাণহানির সংখ্যা 9 শতাধিক। HRCP জানায়, সুকৌশলে বন্দুকযুদ্ধের ঘটনাটি মঞ্চস্থ করে সিসিডি। এক্ষেত্রে প্রতিটি ঘটনার প্যাটার্নও একই থাকে। ঘটনাগুলোর পর বেশিরভাগ নথিতে বিশেষায়িত বাহিনীটি দাবি করে, চেকপোস্টে টহল চালানোর সময় মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর প্রথমে গুলি ছোড়ে, এরপর পাল্টা গুলি চালায় সিসিডি। কিন্তু ভিন্ন অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। তাদের দাবি, পুলিশের চাপে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ দাফনে বাধ্য করা হয়। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের পাল্টা দাবি, সিসিডির অভিযানে প্রদেশটিতে অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে। অর্ণপ্রসাদ, এখন। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলের দরকার বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এদিকে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেছেন, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাকিবকে বাংলাদেশ দলের জার্সিতে দেখা যাবে। শনিবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে আয়োজিত বিএসপি এর ইফতার মাহফিলে একথা বলেন তারা। আমরা বিসিবি থেকে আমরা মনে করি আমাদের ক্রিকেট বোর্ডে, ক্রিকেট টিমে সাকিব আল হাসানের প্রয়োজনীয়তা আছে এবং সে মনে হয় এসে এখনও সার্ভ করতে পারবে, দলে খেলতে পারবে। তো সেখান থেকেই আমাদের চাওয়াটা সাকিব আল হাসানকে আমাদের দলে। ওকে, বিসিবিকে তার নিরাপত্তার যে ব্যাপারটা কনসার্ন ছিল শুরুতে, সেই নিরাপত্তাকে বিসিবি দিচ্ছে? নিরাপত্তা তো বিসিবি কোনোদিন প্রোভাইড করতে পারে না, নিরাপত্তা তো প্রোভাইড করে সরকার। সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি, আমার মনে হয় এত প্রফেশনাল, মেন্টালি তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং যদি আপনি যেটা বলেছেন, ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেকটেড হয়।
দায়িত্ব পেয়ে বিসিবির নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরব নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমান বোর্ড সামনের দিনগুলোতে কাজ চালিয়ে যেতে পারবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। তবে বাইরের সব গুঞ্জন একপাশে রেখে সরকার ও বিসিবি দ্বন্দ্ব ছাড়াই এগিয়ে যাবে এমনই প্রত্যাশা পরিচালকদের। জুবাইর আহমেদের প্রতিবেদন। সংসদ নির্বাচনের আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরব হয়েছিলেন বর্তমান ক্রিকেট বোর্ড আর নির্বাচন প্রক্রিয়া নিয়ে। গুঞ্জন আছে সরকার পরিবর্তনে বদলে যেতে পারে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিও। নতুন সরকার শপথ নেওয়ার পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারকে সময় দিতে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়, আর সেটাই গুঞ্জনের মাত্রা বাড়িয়েছে অনেকখানি। তবে বিসিবি পরিচালকরা আশা প্রকাশ করেন সব গুঞ্জন কেটে যাবে সহসায়। পূর্বের মানসিকতা থেকে সরে আসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এমনই প্রত্যাশা তাদের। ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসির আন্ডারে আমাদের স্পোর্টস ফেডারেশনগুলো আছে, আমাদের সাথে সবসময় ফেডারেশনের সাথে যে কোনো স্পোর্টস ফেডারেশন বা ক্রিকেট বোর্ডের সাথে মন্ত্রণালয় এবং এনএসসির সুসম্পর্ক বজায় ছিল, সবসময় ইনশাল্লাহ থাকবে। উনি আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। তার কারণ হচ্ছে মানে সরকারে থাকার আগে এবং সরকারে থাকার পরের কথার ভিন্নতা থাকে। উনি আগে যেভাবে বলেছেন হয়তো উনি এখন সেভাবে নিশ্চয়ই বলছেন না। আমি জানি না উনি কিভাবে বলবেন না বলবেন। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আই এম শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। নবনির্বাচিত সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক তৈরির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বিসিবির পরিচালকরা। এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস আমি সব জায়গায় সে নজর দিবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। আমরা একটা বোর্ড, আমরা আমাদের নর্মস অনুযায়ী চলবো এবং সেই সরকার বিবেচনা করবে কিভাবে কি চলতে হবে। আমরা আমাদেরটা বিবেচনা করে আমরা আগে যেভাবে চলছিলাম এখনো সেভাবে চলছি। আগামী সোমবার সকল ক্রীড়া ফেডারেশনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। সেখান থেকেই ইতিবাচক বার্তা আসবে বলে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের। জুবাইর আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরো একবার। জাতীয় সংসদে কোণঠাসা রাজনীতিবিদ সহ অন্যান্য পেশাজীবীরা। রাজস্ব আহরণে প্রধানতম চ্যালেঞ্জ হতে পারে সংখ্যাগরিষ্ঠ ব্যবসায়ী সংসদ সদস্যরা। প্রথমবার তেজগাঁও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করলেন ধর্ম ও শিক্ষা বিষয়ক সভায়। ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা। নাব্য সংকটে বিপর্যস্ত ফরিদপুরের একমাত্র নৌবন্দর। চালকের অভাবে নেত্রকোনায় নষ্ট হচ্ছে কোটি টাকার দুটি রেস্কিউ বোট। সুপ্রিম কোর্টের রায়ে শুল্ক বাতিল হওয়া $175 বিলিয়ন ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে। একদিনের ব্যবধানে 10 থেকে বাড়িয়ে 15% সম্পূরক শুল্ক আরোপ। শিগগিরই জাতীয় দলে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। দলের স্বার্থ সবার আগে বিবেচনা করবে বিসিবি, জানালেন ফারুক আহমেদ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।